হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 11 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো আজকে ক্লাসে যে বিষয়গুলো আমরা জানবো, প্রথম ভাষা কি, মানে ভাষার ধারণাটা জানবো। তারপর হচ্ছে ইনফিনাইট জেনারেটিভিটি কি, সে বিষয়ে জানবো। ভাষার বৈশিষ্ট্য এবং গুরুত্ব জানবো। ভাষা শেখার টুলস এবং ফ্যাক্টরসগুলো কী কী আছে সেগুলো জানবো। তারপর হচ্ছে ভাষার স্কিলস এবং রুলস, এবং তারপর হচ্ছে ভাষার পর্যায়। এরপর লাস্টের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ভাষার বিকাশের উপর আমাদের পিঁয়াজে, ভাইগটস্কি, চমস্কি, বান্দুরা এবং স্কিনার, ব্রুনার এদের তত্ত্বের বিভিন্ন আলোচনাগুলো করব। তো চলো, আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে ভাষা কি? ভাষা হচ্ছে, যদি ব্যাকরণগতভাবে সংজ্ঞা দেখি তাহলে লেখা আছে মনোভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা সম্পাদিত কোনো বিশিষ্ট জনসমাজে প্রচলিত প্রয়োজন মতো বাক্য প্রযুক্ত হওয়ার উপযোগী শব্দ সমষ্টিকে ভাষা বলে। তাহলে এটা গেল ব্যাকরণগতভাবে যে সংজ্ঞাটা আমরা ভাষার পড়ি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে ভাষা হলো মানুষের সাথে যোগাযোগের একটা উপায়, যা শব্দ, বাক্য এবং অক্ষরের মাধ্যমে ঘটে, বা সাধারণভাবে এটিকে সামাজিক সাংস্কৃতিক প্রক্রিয়ার অংশ হিসাবে ব্যবহৃত করা হয়। তার মানে ভাষা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম। একদম সোজাভাবে যদি বলা হয়, ভাষা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম, যা সিস্টেম অফ সিম্বল এর উপর ভিত্তি করে আছে। অর্থাৎ এর একটা সাংস্কৃতিক রূপ আছে, যেটা আমরা পরবর্তী টাইমে জানতে পারবো, সেটার উপর ভিত্তি করে হয়ে থাকে, তাই তো। তার মানে আমরা বলতে পারি প্রত্যেক সম্প্রদায়ের, মানে আমরা প্রত্যেকটা এক একটা সম্প্রদায়ের থাকি, তাহলে প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ভাষা থাকে, যা সেই সম্প্রদায়ের দ্বারা ব্যবহৃত ভোকাবুলারি, ঠিক আছে, বা শব্দ এবং এর ব্যবহারিক নিয়ম, যেটা সিনটেক্স এবং গ্রামার নিয়ে গঠিত হয়। এবার এখান থেকে প্রশ্ন হতে পারে, গ্রামার কি জানি, ভোকাবুলারি, শব্দভাণ্ডার সেটাও জানি, সিনটেক্সটা কী সে বিষয়ে আমরা একটু পরে আসছি। তো এইগুলো হচ্ছে পয়েন্ট। এগুলো থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু নিজস্ব ভাষা আছে। ধরো যারা বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলে, যারা হিন্দিভাষী তারা হিন্দি ভাষায় কথা বলে, যাদের অন্যান্য ভাষা আছে আরবি, উর্দু, ঠিক আছে, সংস্কৃত বা আদার্স ইংলিশ বিদেশিদের ক্ষেত্রে, তো প্রত্যেকের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কিন্তু নিজস্ব একটা রুলস থাকে, তাদের কিন্তু নিজস্ব গ্রামার থাকে, সিনটেক্স থাকে, ঠিক আছে। এগুলোর উপর কিন্তু ভিত্তি করে গড়ে ওঠে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সিনটেক্সটা কী, যেটা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে সিনটেক্সটা কী। তাহলে সিনটেক্স হচ্ছে, এটা হচ্ছে ভাষাতত্ত্বে এমন একটা জায়গা, মানে এটা ভাষাতত্ত্বে এটা ভাষায় সুগঠিত যে বাক্য তৈরির জন্য আমরা শব্দ বা বাক্যাংশ এগুলোর যে বিন্যাসটা আমরা দেখতে পাই, বিন্যাস, এটাকেই কিন্তু বলা হয় সিনট্যাক্স। এবং এটার আরও ডিটেলস আমরা কিন্তু গ্রামারে পেয়ে যাব। বাংলা ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, মানে ইংলিশ এবং বাংলা, এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপারের যে পেডাগোগি, সেটার ওপরেই যেহেতু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আছে, সেখানে কিন্তু আরও ডিটেলসে দেওয়া আছে। আমি জাস্ট একটা ওভারঅল বলে দিচ্ছি যে ভাষাতত্ত্বে সিনটেক্স হলো শব্দ এবং আমাদের মরফিম, যেটা আমরা একটু পরে জানতে পারবো, ওগুলো যেভাবে একটা বৃহত্তর ইউনিট, মানে ধরো বাক্য বা বাক্যাংশ তৈরি করছে, সেটারই অধ্যয়ন, সেটাকেই কিন্তু সিনটেক্স বলছে। তাহলে আমাদের পয়েন্টগুলো একটু দেখে নিই। সেকেন্ড পয়েন্টটা কী আছে, এই ভাষার, মানে আমাদের যে ভাষার আমরা কথা বলছি, ধরো আমাদের এখানে যেহেতু বাংলা, তাই বাংলা ভাষা নিয়েই হোক। তাহলে বাংলা ভাষার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা ভাষায় বাংলা হতে পারে, সেটা উর্দু হতে পারে, ঠিক আছে, সেটা সংস্কৃত হতে পারে, ইংলিশ হতে পারে। তাহলে প্রত্যেকটা ভাষার কিন্তু একটা সাধারণ বৈশিষ্ট্য আছে, যার মধ্যে এই যে ইনফিনাইট জেনারেটিভিটি কি, এটা আমরা একটু পরে আসছি, এটার সংজ্ঞা এখানে দেওয়া আছে, যাচ্ছি, এটা থাকছে, এবং কিছু অর্গানাইজড রুলস থাকছে। তাহলে এবার ইনফিনাইট জেনারেটিভিটি, এটার মানে কি? এর মানে হচ্ছে অসীম উৎপাদনশীলতা। মানে আমরা সেকেন্ড পয়েন্টে চলে এলাম, যে তাহলে আইজি শর্ট ফর্ম হিসেবে লিখেছি। এই আইজিটাই হচ্ছে আবার এই যে সাংকেতিক রূপ বললাম না, সিস্টেম অফ সিম্বলস একটু আগে যেটা বললাম, এটা যেমন ধরো একটা সিগনেচার হিসেবে আমরা লিখে রেখেছি। তার মানে ভাষার ব্যাপারে আরেকবার তোমাদের বলি, তাহলে ভাষা কী হচ্ছে? ভাষা হচ্ছে আমাদের কমিউনিকেশনের একটা মাধ্যম, যেটা সাংকেতিক রূপ বা সিস্টেম অফ সিম্বলের উপর ভিত্তি করে আছে। এবং আমরা মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, এবং এখানে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে গেলে আমাদের কী প্রয়োজন হয়? ভাষা। এবার আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা সম্প্রদায়ের মধ্যে আমাদের কমিউনিকেশন হচ্ছে বাংলা ভাষা, এবং এই ভাষাকে আমরা কিসে ইউজ করতে পারি? কথ্য, মানে কথার মাধ্যমে লিখিত,
যে এই যে লিখে রেখেছি ধরো খাতা তোমরা দেখছো, এটা লিখিত মাধ্যম। আরেকটা হচ্ছে স্বাক্ষরিত আকার বা সিগনেচার মোড। তা এই সিগনেচার স্টাইলে দেখো আইজিটা লিখে রেখেছি, ইনফিনাইট জেনারেটিভিটি। এটা কি সেই বিষয়ে বলার জন্য। তো এটা আমার সিগনেচার হিসেবে চলে গেল, তাহলে সিগনেচার হিসেবে চলে গেল, এটা আছে লেখা হিসাবে, প্লাস আমার যে কথা তোমরা শুনছো এটা আছে কথ্য হিসাবে। তাহলে ভাষাকে কথ্য, লিখিত এবং স্বাক্ষরিত আকারে প্রকাশ করা যায়, এটা আমরা বলতে পারি। এবার এর যে পয়েন্টগুলো আমি বললাম, প্রথমে যেটা আছে ধরো প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ভাষা থাকে এবং তার জন্য কিছু শব্দ ব্যবহার হয়, ভোকাবুলারি ব্যবহার হয়, এবং তার ব্যবহারিক কিছু নিয়মের মধ্যে সিনটেক্স পড়ছে আমাদের, এবং আমাদের গ্রামার পড়ছে, এবং এই ভাষার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যার মধ্যে এই আইজি পড়ছে। অসীম উৎপাদনশীলতা বলা হচ্ছে বাংলায়, অর্থাৎ ইনফিনাইট জেনারেটিভিটি, এটাকেই বলা হচ্ছে অসীম উৎপাদনশীলতা। এবারে অসীম উৎপাদনশীলতা কী সেটা একটু সংজ্ঞা আকারে জেনে নিই। এটি মানুষের অবাধ সক্ষমতাকে সূচনা করে। তাহলে মানুষের মধ্যে একটা অবাধ সক্ষমতা আছে, সেটাকে সূচনা করছে কিসের মাধ্যমে সেটা আমরা জানছি, অসীম সংখ্যক নতুন বাক্য এবং অভিব্যক্তি তৈরি করতে। তাহলে আমরা যে নতুন নতুন বাক্য গঠন করছি, নতুন নতুন শব্দ ইউজ করছি কমিউনিকেশনের জন্য বলো, লেখার জন্য বলো, সেটা সাহিত্যের দিকে হতে পারে, কবিতার দিকে হতে পারে, প্লাস এমনি সাধারণ কথাবার্তা বলছি সেই ক্ষেত্রেও হতে পারে। তো এই যে ক্ষমতাটা দিচ্ছে এটাই আমরা পাচ্ছি কিন্তু ইনফিনাইট জেনারেটিভিটির মাধ্যমে। ঠিক আছে, মানে এখানে পয়েন্ট হিসেবে দেখো লেখা আছে যে এই গুণগত বৈশিষ্ট্য বক্তা লেখককে শব্দ, ফ্রেজ, বাক্যাংশগুলিকে অসংখ্য উপায়ে যোগ করতে দেয়, যা অপরিসীম ভাষাতত্ত্বের সম্পদের একটি অসীম ও সৃজনশীলতা প্রতিষ্ঠান করে। এই হলো এটার বাংলাগত যদি আমি সংজ্ঞা বলি। তার মানে কি, আইজি বা ইনফিনাইট জেনারেটিভিটি বলতে হচ্ছে, আমরা ধরো এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, এখানে আমি এঁকে বোঝাচ্ছি। আমাদের বর্ণমালায় কি আছে, আমাদের বর্ণমালায় আছে টোটাল একটা, মানে আমাদের বর্ণমালা লিমিটেড। আমাদের বর্ণমালা বাংলায় যদি বলা হয় তাহলে আমার বাংলায় কটা থাকে, আমাদের বাংলায় আছে 50টা, যার মধ্যে হচ্ছে ওই 11টা হচ্ছে স্বরবর্ণ আর 39টা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, তাই তো, ব্যঞ্জনবর্ণ। তা এই যে আমাদের বর্ণমালা, এটা তো লিমিটেড, আমাদের বর্ণমালা তো লিমিটেড। ইংলিশেও যদি দেখা যায় অ্যালফাবেট, তাহলে অ্যালফাবেটের যে লেটারগুলো আছে ইংলিশে কটা আছে, আমাদের 26টা আছে। তো এই 26টা লেটার তো লিমিটেড, কিন্তু এই লিমিটেড লেটার দিয়ে আমরা কী করতে পারি, আনলিমিটেড শব্দ বা বাক্য তৈরি করতে পারি, যেখানে আমাদের মনের আবেগ সাজানো থাকে, তাই তো। মানে অসীম বাক্য তৈরি করার এই যে ক্ষমতা, এটাকেই কিন্তু বলা হচ্ছে ইনফিনাইট জেনারেটিভিটি। মানে এই যে অসীম বাক্য তৈরি করতে পারছি আমরা বাংলার 50টা থেকে বা ইংলিশের 26টা থেকে, এটাই কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য, বা এটাই হচ্ছে সেই অন্যতম ক্ষমতা যেটাকে বলা হচ্ছে অসীম উৎপাদনশীলতা বা ইনফিনাইট জেনারেটিভিটি। এটাই হচ্ছে এটার অর্থ। আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পারলাম, ঠিক আছে। তা এবার এই যে জিনিসটা যখন আমরা করছি, এখানে যে আমি সেকেন্ড যে একটা কথা বলেছিলাম, সেকেন্ড হ্যাঁ, যে আইজির পরে আছে অর্গানাইজড রুলস। তার মানে কি, এই যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা তৈরি করতে কিন্তু আমাদের একটা রুলস লাগে, ঠিক আছে, কি একটা রুলস বা একটা নিয়ম মানতে হয়। এটা ছাড়া কিন্তু আমাদের সেন্টেন্সের যে কোনোভাবে করা যায় না। তা এই যে রুলসটা আমরা করছি, যেমন ধরো এখানে আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো বাংলায় আমি বলছি যে আমি ভাত খাই, আমি ভাত খাই। তা এই যে আমি কথাটা বললাম আমি ভাত খাই, এখানে আমাদের কী কী আছে, বাংলাতে যদি বলা হয়, বাংলায় ক্রিয়া কী আছে, শেষে বসছে, এটা তো ক্রিয়া মানে ভার্ব। তাহলে আমি ভাত খাই মানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এটা হচ্ছে বাংলা ভাষা যখন লিখছি তখন এটা হচ্ছে তার রুলস। কিন্তু এটাই যখন আমি ইংলিশে লিখছি তখন কিন্তু সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট হচ্ছে। কেন, আমি ভাত খাই, এটা ইংলিশে হয়ে যাবে আই ইট রাইস। তাহলে রাইস যেটা আছে অবজেক্ট, ওটা কিন্তু লাস্টে বসছে। এটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে এটা হচ্ছে রুলস, বাংলার ক্ষেত্রে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এটা হচ্ছে রুলস। তাহলে প্রত্যেকটা ভাষার নিজস্ব রুলস আছে এবং সেই রুলসটা কিন্তু আমাদের মানতে হচ্ছে, সেটাকেই কিন্তু আমরা বলছি অর্গানাইজেশনাল রুল, ঠিক আছে। তাহলে প্রথম যে পয়েন্টে যেটা ছিল যে এই ভাষা, মানে সেটা যে কোনো ভাষা হতে পারে, তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যার মধ্যে এই আইজি এবং অর্গানাইজেশন রুলস আছে। তাহলে আইজি কি আমরা জানতে পেরে গেলাম এবং অর্গানাইজেশন রুলস কি সেটাও আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরেকবার সেটা বোঝানোর চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি ভাষার বৈশিষ্ট্য, পরের পয়েন্টে।
তাহলে এই যে ভাষা আছে তার তো কিছু বৈশিষ্ট্য থাকবে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাষার মাধ্যমেই আমরা সমাজবদ্ধ জীব, একে অপরের কাছে নিজেদের ভাবটাকে প্রকাশ করতে পারি এবং এই মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারি। তাহলে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আত্মীকরণ। এই আত্মীকরণটা একটু স্টার দিয়ে রাখছি, এটা নিয়ে আমি একটু পরে আরও ডিটেলসে আসছি। তার আগে বাকিগুলো নিয়ে কথা বলি। তাহলে ভাষা হচ্ছে কি? ভাষা হচ্ছে কিন্তু আমাদের মানসিক, কেন যেহেতু ভাষা মানসিক কাজ, তার জন্য কিন্তু এটা ডিপেন্ড করছে কিসের ওপর? প্রজ্ঞার বিকাশের ওপর। ভাষা যেহেতু মানসিক কাজ, তাই প্রজ্ঞার বিকাশের অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু আমাদের এই ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাদের প্রজ্ঞার মধ্যে মানে কগনিটিভের মধ্যে পড়ছে, কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা পড়ছে। এটা আমি আগের ক্লাসে একবার বলেছিলাম, আরেকবার তোমাদের রিপিট করছি। তাহলে এটা একটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে ক্ষমতা। তাহলে ভাষা হলো এমন একটা ক্ষমতা যেটা আমাদেরকে কী করতে হচ্ছে? আয়ত্ত করতে হচ্ছে। এবার যে এই আয়ত্ত করা হচ্ছে এটা দুভাবে হয়, একটা হচ্ছে এই আত্মীকরণের মাধ্যমে, আরেকটা হচ্ছে শিখনের মাধ্যমে। এবার এই আত্মীকরণ না শিখন কি সেটা নিয়ে আমি বলছি। তার আগে আমি বলে দিই, এই যে আত্মীকরণ, প্রথম যে পয়েন্টটা হচ্ছে এই আত্মীকরণ কিন্তু আমাদের যেটা মাতৃভাষা, যেমন ধরো বাঙালি আমরা, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষাটা কিন্তু আমরা আত্মীকরণের মাধ্যমে শিখছি। এটা কিন্তু আমাদের লার্নিং করতে হয় না, ভাষার আত্মীকরণ মানুষের নিজের মানে মানুষ নিজেরাই নিজেদের দ্বারা কেবলমাত্র সম্ভব করতে পারে, মানুষরাই পারে। যেটা তার মাতৃভাষা সেটা কিন্তু আমরা আত্মীকরণ করি, সেটা নিজে থেকেই হয়ে যায়। সেটা শুনতে শুনতে আমরা অ্যাকুইজিশন করে নিই, অনুকরণের মাধ্যমে কিন্তু আমরা এই আত্মীকরণটা করে নিই। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেমন ইংলিশ হতে পারে, কারো হিন্দি হতে পারে, বা যে কোনো ভাষা, সেটা কিন্তু আমরা লার্নিংয়ের মাধ্যমে শিখি, অর্থাৎ শিখনের মাধ্যমে। তাহলে এই যে ক্ষমতা, মানে তার মানে কি আমাদেরকে ভাষাটা আয়ত্ত করতে হয়। একটা হয় আত্মীকরণের মাধ্যমে, একটা হয় শিখনের মাধ্যমে। শিখন মানে হচ্ছে লার্নিং মানে হচ্ছে আচরণের পরিবর্তন। মানে কোনো কিছু একটা নিয়মের মাধ্যমে আমরা যখন শিখছি এবং সেটাকে শিখে সেটাকে মানে আমরা আমাদের ভেতরে সেটাকে সম্ভবপর করছি, জিনিসটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি, সেটা হচ্ছে শিখনের মাধ্যমে। যখন কোনো নিয়মের মাধ্যমে আমরা শিখছি তখন, আর কোনো কিছু যখন নিয়ম ছাড়া নিজে থেকেই শুনতে শুনতে অনুকরণ করতে করতে আমরা নিজেদের সমাজ এবং সংস্কৃতিতে যে প্রচলিত ভাষা আছে সেগুলো আমরা সহজেই নিজের ভেতরে গ্রহণ করে নিচ্ছি এবং অনুকরণের মাধ্যমে করে নিচ্ছি, সেটাই হচ্ছে আত্মীকরণ। এবং সেই আত্মীকরণের মাধ্যমে আমরা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের মাতৃভাষা সেটাকে কিন্তু আমরা করে নিই। এবার এই যে ভাষার নিজস্ব গঠন বা একটা স্ট্রাকচার থাকে, সেকেন্ড পয়েন্ট যেটা আছে, এই থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ভাষার কিন্তু একটা নিজস্ব গঠনশৈলী বা স্ট্রাকচার সেটা কিন্তু থাকে প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে। যেমন আমি তোমাদের উদাহরণ দিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই যে দুটো ভাষা, একটা ইংলিশ একটা বাংলা, দুটোর মধ্যে কিন্তু গঠনশৈলী কি এক না, দুটোর স্ট্রাকচার দেখো আলাদা আলাদা। কোনোটাতে সাবজেক্ট আগে থাকে, অবজেক্ট লাস্টে থাকে, কোনোটাতে সাবজেক্ট আগে থাকে, ভার্ব লাস্টে থাকে। এবার কোনটার কি আগে থাকে পরে থাকে সেটা আমি ইংলিশ আর বাংলা দুটো দেখালাম, আমাদের মোটামুটি এই দুটো দেখালেই হবে, ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে নিজস্ব গঠন গেল, ভাষা মানসিক যেহেতু তার জন্য প্রজ্ঞার বিকাশের মধ্যে পড়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। ক্ষমতা কেন পয়েন্ট করা আছে ভাষার বৈশিষ্ট্যের মধ্যে? কারণ এই ক্ষমতাটা আমাদের আয়ত্ত করতে হয়। তারপরের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদনশীল, সৃজনশীল, নিয়মতান্ত্রিক, সামাজিক, প্রচলিত। অর্থাৎ ভাষা উৎপাদনশীল, মানে ভাষার মাধ্যমে আমরা নতুন নতুন জিনিস উৎপাদন করতে পারি। সৃজনশীল, যারা কবি হন, লেখক হন বা ভালো বক্তা হন, তারা খুব সুন্দরভাবে তার ভাষাটাকে প্রচার করতে পারেন বা বলতে পারেন, তাহলে ওটার মধ্যে সৃজনশীলতা থেকে যাচ্ছে। নিয়মতান্ত্রিক, কারণ একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু ভাষা আমাদের বলতে হয় বা আমরা ভাষাটাকে ইউজ করতে পারি। মানে ভুলভাল বললে তো হবে না। মানে ধরো এখন আমি বাংলায় তোমাদেরকে বোঝাচ্ছি, তার এটার একটা নিয়ম আছে, আমি ঠিক নিয়মে সেই স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে মেনটেন করে কথা বলছি বলে তোমরা বুঝতে পারছো। এবার যদি আমি নিয়ম না মেনে এটা ভুলভাল বলে দিই, মানে এ ও ই এরকম কিছু বললাম, তুমি কি বুঝবে কি বললাম? কারণ এটা কোনো নিয়ম হচ্ছে না, জাস্ট শব্দ করলাম, আওয়াজ করলাম, কিন্তু এটা কোনো ভাষা হলো না। এবং নিয়মে মেনে যেহেতু হলো না, তার জন্য তোমরাও কিন্তু এটা বুঝতে পারবে না। তার মানে কি, নিয়মে মানতে গেলে সেটা একটা সামাজিক হতে হবে। মানে এখন ধরো আমি বাংলায় কথা বলছি তোমাদেরকে, কিন্তু আমি যদি এখন নিন হ্যাঁ বলি, তোমরা বুঝতে পারবে নিন হ্যাও কি। নিন হাও চাইনিজ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হাই হ্যালো, হাউ আর ইউ, এটার অর্থ হচ্ছে নিন হাও। তো নিন হাও যদি কেউ না জানো, তোমরা তো বুঝতে পারবে না। যারা চাইনিজ তারাই বুঝতে পারবে, বাঙালিটা তো বুঝতে পারবে না। তাহলে একটা সমাজে থাকতে গেলে সেখানকার ভাষা আমাদেরকে বলতে হবে। তাহলে এটা একটা সামাজিকের মধ্যে চলে গেল। এবং প্রচলিত অর্থাৎ যেটা সমাজে প্রচলিত সেই ভাষাতে কথা বললেই বুঝতে পারা যাবে। অপ্রচলিত কোনো ভাষা যদি আমি বলি যেটা কেউ জানে না,
এখন যদি আমি তোমাদের সাথে ধরো এটা তো সাধু ভাষায় কথা বলি, যে তোমাদের আমি যেভাবে বোঝানোর চেষ্টা করিতেছি তাহা কি তোমরা বুঝিতে পারিয়া আছো বা পারিতেছো, এইভাবে যদি বলি, প্রথমত তো তোমরা ক্লাস তো বন্ধ করে দেবে এবং বলবে স্যার কি বলছে বুঝতে পারছি না। তার মানে কি, সেটা প্রচলিত নয়, যেহেতু প্রচলিত নয় তার জন্য কিন্তু এটা চলবে না। তার মানে ভাষার মধ্যে উৎপাদনশীল ব্যাপারটা থাকছে, সৃজনশীল থাকছে, নিয়মতান্ত্রিক, সামাজিক এবং প্রচলিত হতে হবে। তাছাড়া আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, এর সাথেই যাবে পয়েন্ট, সেটা হচ্ছে অসহজাত। অসহজাত মানে কিন্তু সহজে কিন্তু আমরা ভাষা বলতে পারি না, ভাষা কিন্তু আমাদের শিখতে হচ্ছে, সেটা আত্মীকরণের মাধ্যমেই হোক বা শিখনের মাধ্যমেই হোক। আমরা কিন্তু ভাষা একদম মানে জন্ম থেকেই ভাষা নিয়ে জন্মায়নি, কিন্তু ভাষা কে তাড়াতাড়ি যাতে আয়ত্ত করতে পারি তার ক্ষমতা নিয়ে জন্মায়, ঠিক আছে, তার ক্ষমতা নিয়ে জন্মায়, যেটাকে ল্যাড নাম করেছেন আমাদের নম চমস্কি, ল্যাড বলেছেন। ল্যাডটা কী সেটা নিয়ে আমি ডিটেলসে একটু পরে আসবো, শেষের দিকে যখন আলোচনা হবে তখন ল্যাড কী সেটা বলে দেবো। তাও আমরা সবাই জানি ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ একটা ক্ষমতা যা আমাদের ভাষা আয়ত্ত করতে হেল্প করে। এটাই হচ্ছে ল্যাডের মানে গুরুত্ব। তাহলে ল্যাড এই যে ক্ষমতাটা আমরা পাচ্ছি, সেটা আমাদেরকে কী করতে হচ্ছে, সেটা আমাদেরকে কিন্তু মানে অর্জন করতে হচ্ছে। মানে অসহজাত মানে একদম জন্ম থেকেই আমরা ভাষা নিয়ে জন্মাই না, ভাষাটা আমাদের আয়ত্ত করতে হয়। তাহলে অসহজাত এবং ভাষা আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভোকাল। ভাষা কিন্তু আমরা কিসের মাধ্যমে বলি, গলা দিয়ে ভাষাটা আমরা মানে কণ্ঠ নির্ভর, তাহলে আমরা বলতে পারি ভোকালিক, অ্যাকচুয়ালি ইংলিশে বলতে গেলে হবে ভোকালিক, তাহলে ভাষা হলেও ভোকালিক। তাহলে এতগুলো পয়েন্ট গেল। আরেকটা হচ্ছে লাস্ট পয়েন্ট, যেটার জন্য আমাদের ল্যাডের কথা এলো বা নম চমস্কির নাম উঠলো, সেটা হচ্ছে অন্যান্যদের থেকে কিন্তু আলাদা। অন্যান্যদের থেকে আলাদা কেন? কারণ একমাত্র প্রাণী হিসাবে আমরা মানুষরাই কিন্তু এই ভাষায় কথা বলতে পারি, বা ভাষা আয়ত্ত করার এই যে ল্যাড, এই ডিভাইসটা আমাদের মাথার মধ্যে যে আছে, এটা শুধু আমাদের আছে, অর্থাৎ মানুষদের আছে, অন্যান্য প্রাণীদের কিন্তু নেই। এবার অন্যান্য প্রাণী বলতে অনেকে হয়তো বলবে যে স্যার তাহলে তো পাখিরা, টিয়া পাখি হোক, তোতা পাখি হোক বা ময়না, এরাও তো কথা বলে, যেটা মানুষ শেখায় সেটাই বলে, এটা আলাদাভাবে কিন্তু কিছু বলতে পারে না। মানে তুমি যদি ওদেরকে হাই, হ্যালো, হাউ আর ইউ এগুলো শেখাও, এটাই বলবে, হাউ আর ইউই বলবে, ঠিক আছে, হাউ আর ইউই বলবে, হাউ ইউ আর বলবে না। বা তুমি ধরো ওকে বললে হরে কৃষ্ণ বা রাধা মাধব, যেরকম যেগুলো চলতি, হরে কৃষ্ণ বললে তারা কিন্তু কৃষ্ণ হরে বলবে না, বা রাধা কৃষ্ণ বললে কৃষ্ণ রাধা বলবে না। অর্থাৎ কি, যেটা তুমি শেখাচ্ছ সেটাই করছে, সেটা অনুকরণ করছে, নিজস্ব কোনো কোয়ালিটি নেই যে তারা বলছে। কিন্তু আমরা অন্যান্যদের থেকে আলাদা, কারণ আমরা কিন্তু ভাষা অ্যাজ ইট ইজ যেটা শেখানো হচ্ছে সেটাই বলে না। বা আমি ধরো তোমাদেরকে বোঝাচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, যে ল্যাঙ্গুয়েজগুলো পরপর ইউজ করছি বা যে শব্দগুলো ইউজ করছি, এক্স্যাক্টলি তোমরা যখন বুঝবে বা তোমরা যদি ভবিষ্যতে কাউকে বোঝাও, এক্স্যাক্টলি আমার কথাগুলোই কিন্তু মুখস্থ করে বলবে না, তোমরা কিন্তু বিষয়টা বুঝে নেবে এবং নিজের ভাষা দিয়ে নিজের মতো করে বোঝাবে বা নিজের মতো করে বুঝবে। তার মানে কি, আমাদের প্রত্যেকের কিন্তু এই ক্ষমতাটা আছে। তার মানে অন্যান্যদের থেকে আমরা যে আলাদা, এটাও কিন্তু ভাষার একটা বৈশিষ্ট্য, কারণ অন্যান্য প্রাণীদের কিন্তু এই বৈশিষ্ট্যটা নেই। তাহলে এবার আমাদের যেটা ছিল, এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে ওই আত্মীকরণ এবং শিখনের মধ্যে যে পার্থক্যগুলো আছে, পার্থক্যগুলো নিয়ে আমি বলছি। পার্থক্যের একটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। তার আগে আমি তোমাদের বলে দিই যে এই যে আত্মীকরণের ধারণাটা কি। আত্মীকরণের ধারণা হচ্ছে আমরা বাচ্চারা বা শিশুরা যখন জন্মানোর পর থেকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভাষা, মানে মাতৃভাষা এটা কিন্তু ব্যবহার করতে শিখে যায়। এবং এই যে শিক্ষা প্রক্রিয়া, এটা কিন্তু কীরকম হয়, অনিয়ন্ত্রিত। মানে আমাদের আত্মীকরণ এই প্রসেসটা কিন্তু অনিয়ন্ত্রিত, প্রথাহীন এবং মানে কোনো রুলস রেগুলেশনের মধ্যে থেকে হয় না, ঠিক আছে, এটা নিজে থেকেই সংগঠিত হতে থাকে। এবং শিশুরা বা বাচ্চারা এই প্রথম ভাষা, এটা শিখনের ক্ষেত্রে কিন্তু কোনোরকম আমরা কিন্তু পাঠ্য বই বলো বা কোনোরকম স্যার, টিচার বা সিনিয়র কারোর কাছ থেকে বা বিশেষ প্রশিক্ষণ, এইসব পদ্ধতির প্রয়োজন কিন্তু হয় না। মানে এই যে আত্মীকরণের মাধ্যমে আমরা যে মাতৃভাষাটা শিখছি, এটা কিন্তু পুরোপুরি প্রাকৃতিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অসচেতন হয়ে স্বতঃস্ফূর্তভাবে শিখছি, এটাই কিন্তু আমাদের আত্মীকরণ। আর শিখনের ক্ষেত্রে আমরা কি করি, শিখনের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রত্যেকটা, অর্থাৎ আমরা নিয়মতান্ত্রিকভাবে, নিয়ন্ত্রিতভাবে, প্রথাগতভাবে আমরা কিন্তু শিখে থাকি, কারোর দ্বারা শিখে থাকি, কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখি, কারোর মাধ্যমে শিখি এবং আমরা সচেতন হয়ে শিখি, এটাই হচ্ছে শিখন।
তার জন্যে অ্যাকুইজিশনকে যদি বলা হয়, অ্যাকুইজিশনের মানে আত্মীকরণের ইংলিশটা হচ্ছে দ্য আনকনসিয়াস অফ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যাকুইজিশন। আর যদি লার্নিং হয় তাহলে হচ্ছে দ্য কনসিয়াস লার্নিং অফ রুলস অফ গ্রামার, দ্য কনসিয়াস লার্নিং অফ দ্য রুলস অফ গ্রামার, তার মানে গ্রামারের মাধ্যমে শিখছি, সেটাই হচ্ছে লার্নিং। আর হচ্ছে অ্যাকুইজিশন হচ্ছে আমরা যেটা মানে কোনোরকম স্বতঃস্ফূর্তভাবে অসচেতনভাবে শিখছি। এটা জাস্ট একবার বলে দিলাম। এবার এর কিছু পার্থক্য আছে, যে পার্থক্যটা আমি কিন্তু স্ক্রিনশট তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা তুলে নেবে এবং নোট ডাউন করে নেবে। এবার আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে, সেটা হচ্ছে ভাষার গুরুত্ব। এবার ভাষার গুরুত্বর আগে কয়েকটা জিনিস আমি বলে দিই, যেটা তখন কথা হচ্ছিল এই ল্যাড নিয়ে। ল্যাড কথাটা আমাদেরকে কে বলেছেন? এই ল্যাড কথাটা কিন্তু আমাদের বলেছেন ভাষা বিজ্ঞানী চমস্কি। চমস্কি কি বলেছেন? চমস্কি বলেছেন যে অন্যান্য মানে প্রাণীর শিশুদের চাইতে আমরা মানে মানুষ যারা আছে তারা কিন্তু একটা সুবিধা নিয়ে আসি পৃথিবীতে জন্মায়। সেটা কি বলতো? ইননেট জন্মগত সুবিধা হচ্ছে এই ল্যাডের। আর এই ল্যাডটা কি? ল্যাডটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং এটাকে হেল্প করছে কিন্তু আমাদের LAS, এটার ফুল ফর্মও জেনে রাখতে হবে। এই LAS মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এই ডিভাইস, এখানে ডিটা হচ্ছে ডিভাইস, এখানে হচ্ছে সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমের মাধ্যমে মানে শিশুর মধ্যে আমাদের ভাষা শিক্ষার উপায়, LAD হচ্ছে উপায়, ল্যাড ভাষা শিক্ষার উপায়, আর ভাষা শিক্ষার প্রণালী মানে হচ্ছে LAS, এটা কিন্তু কাজ করছে, যার ফলে কিন্তু আমরা খুব দ্রুত আমাদের ভাষাটা শিখতে পারছি, যেটা অন্যান্য প্রাণীরা কিন্তু শিখতে পারছে না। এবার এটা কোথায় হচ্ছে? এবার প্রশ্ন যেটা থাকতে পারে যে এই যে আমরা ভাষা শিখছি আমাদের ব্রেনের কোন দুটো সাইড আছে? একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। তো এই যে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখছি, এটা আমরা ভাষার ব্রেনের কোন সাইড দিয়ে শিখি বলো তো? এটা থেকে প্রশ্ন আসতে পারে, আসেও ইভেন। তাহলে কোন সাইডে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখছি? তাহলে যত রকম ল্যাঙ্গুয়েজ বা এটা সবটাই আমরা যে শিখছি, এটা কিন্তু আমরা অবশ্যই আমাদের লেফট সাইড দিয়ে শিখছি। ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা লেফট সাইড দিয়ে শিখি, আমাদের ব্রেনের লেফট সাইড দিয়ে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা শিখছি। কীরকম? মানে আমরা ধরো এই যে আমাদের ধরো এই ব্রেনের ছবিটা আমি তোমাদের রাখলাম, তো এর ভেতর তো আমাদের ব্রেনের ভেতর তো অনেক ছোটো ছোটো সেল থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুগুলো থাকে, এবং এই মস্তিষ্কের এই ডিভাইস যদি করা হয়, মানে ভাঙা যদি হয়, দুই গোলার্ধকে যদি ভাঙা হয়, তাহলে আমাদের বাঁ দিকের মানে এই লেফট সাইডের কানের একটু সামনে এবং ওপরে মাথার ভেতরে আমাদের কিন্তু ব্রোকার একটা এরিয়া থাকে, ব্রোকা। এটাকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ব্রোকা এরিয়া থাকে, এবং তার পেছনের যে এরিয়াটা থাকে সেটা হচ্ছে ভেরোনিক এরিয়া। তাহলে ব্রোকা আর ভেরোনিক এই দুটোই কিন্তু থাকে। এই দুটোই আমাদের কি করতে হেল্প করে? এটা আমাদের ভাষা যখন ভাষার ব্যাপারে শুনতে তার অর্থ গ্রহণ করতে, তার মিনিংটা কী সেটা জানতে, এবং শিক্ষা, ভাষা লার্নিং, ঠিক আছে? ভাষাটা যখন আমরা শিখছি এবং উৎপাদন, এবং সেই ভাষা থেকে আমরা যখন কোনো কিছু সৃষ্টি করছি, এই ভাষা সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু আমাদের লেফট সাইডের ব্রেনেই হয়। তাহলে লেফট সাইডের ব্রেনে হয়, এবং তার দুটো ভাগ আছে। একটা হচ্ছে ব্রোকা এরিয়া, মানে ব্রোকার ক্ষেত্র বলা হয়, একটা হচ্ছে ভেরনিক ক্ষেত্র, ঠিক আছে? ভেরনিক এরিয়া, ঠিক আছে? এই দুটো সাইড, এই দুটোই হচ্ছে লেফট সাইডে পড়ছে, আমাদের বাঁ কানে একটু ওপরে। যাই হোক, তার মানে ভাষাটা যে আমরা শিখছি এটা আমাদের ব্রেনের লেফট সাইডে কাজ হয়। আর রাইট সাইডে কাজ তাহলে কি? ব্রেনের রাইট সাইডে কাজ হচ্ছে সমস্ত ক্রিয়েটিভ যে কাজগুলো করছি আমরা, সৃজনশীল কাজটা কিন্তু আমাদের রাইট ব্রেন দিয়ে হয়। তাহলে আমরা যত রকম ক্রিয়েটিভ কাজ করি সেটা হচ্ছে রাইট ব্রেন দিয়ে, আর যত রকম ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত কাজ, শোনা, উৎপাদন করা, লেখা, অ্যাকুইজিশন করা, লার্নিং করা, সব কিন্তু আমরা লেফট সাইড দিয়ে করছি। তাহলে এই প্রশ্নটা আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। ল্যাড নিয়ে যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের চমস্কি ল্যাডের ব্যাপারে বলার আগে তিনি কিন্তু আরেকটা জিনিসও বলেছে, লিঙ্গুইস্টিক ইউনিভার্সালস, এই কথাটাও কিন্তু আমাদের, বা LU, এই কথাটাও কিন্তু আমাদের চমস্কি বলেছেন। এটা হচ্ছে ভাষার কতগুলো সাধারণ লক্ষ্য বা সার্বভাষিক কথা, যেটা আমরা আগে থেকেই মানে আমাদের হিউম্যান চাইল্ড মানে বাচ্চারা, শিশুরা কিন্তু আগে থেকেই শিখে বসে আছে বা জেনে বসে আছে। ভাষা শিখতে গিয়ে সেই জিনিসগুলো আগে থেকেই তারা কিন্তু ধরে নিচ্ছে। তো এটাকেই কিন্তু আমাদের চমস্কি নাম দিয়েছেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এটাকেই নাম দিয়েছেন কিন্তু ইউনিভার্সাল গ্রামার, বা শর্টে বলা হয় UG। তাহলে এই UG কথাটাও কিন্তু আমাদের বলেছেন চমস্কি। তার মানে কি? আমরা যে ভাষা শিখছি, এবং ভাষা শিখতে গেলে আমাদের যে শব্দগুলো বা সেই জিনিসগুলো আমরা অলরেডি আগে থেকে জেনে বসে আছি, এবং সেটা যে আগে থেকে জেনে বসে আছি এবং সেগুলো যে আগে থেকে আমরা ধরে নিচ্ছি, এটাকেই কিন্তু UG বা ইউনিভার্সাল গ্রামার বলছেন। এবং
এই সব ভাষায়, মানে সব ভাষায় যে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে, এই সব ভাষায় কিন্তু মুখে উচ্চারিত বিভিন্ন যে ধ্বনি দিয়ে তৈরি করছি, বা সব প্রত্যেকটা ভাষার যে বাক্যের একটা স্ট্রাকচার আছে, ডিপ স্ট্রাকচার আছে, এবং সেখান থেকে যে আমরা সেটার একটা সারফেস স্ট্রাকচার, তারপরে ফোনিক স্ট্রাকচার, বা এই যে আমি স্ট্রাকচার নিয়ে বলছিলাম এতক্ষণ যে কথাগুলো, সেগুলো কিন্তু যে আমরা তৈরি করছি, এই সমস্ত কিছু কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারি, বা আগে থেকেই কিন্তু আমরা ধরে নিতে পারি, যেটাই হচ্ছে আমাদের অন্যান্য প্রাণীদের থেকে আমাদের মানুষকে আলাদা করেছে। এবং এই পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু আমাদের এই এলএডির ওপরে, যেটা আমাদেরকে নম চমস্কি বলেছেন। লাস্টের দিকে আরেকবার আমি এটা নিয়ে আলোচনা করে দেবো। এবার চলে যাচ্ছি আমরা ভাষার গুরুত্ব নিয়ে। প্রথম পয়েন্টটা যেটা আছে দেখো, সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক তার মানে কি, সামাজিক সম্পর্ক স্থাপনে আমাদের ভাষা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাষার মাধ্যমে আমরা সমাজে একে অপরের সাথে আমাদের যে সম্পর্কটা স্থাপন হয়, সেটা কিন্তু আমাদের ভাষার মাধ্যমে হয়। তাহলে ভাষা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর সেকেন্ড হচ্ছে দক্ষ বক্তা। তাহলে দক্ষ বক্তা তৈরির ক্ষেত্রেও কিন্তু আমাদের ভাষা ইম্পর্টেন্সই আছে, মানে ভাষার গুরুত্ব আছে। কে কত ভালো বক্তা সেটা ডিপেন্ড করছে সে কত ভালো তার ভাষা প্রয়োগ করছে, বা তার ভাষার শৈলীর ওপর ডিপেন্ড করছে। সেকেন্ড হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ, মানে একটা ব্যক্তির যে ব্যক্তিত্ব বিকাশ হবে সেখানে আমাদের কি ভাষার উপর ডিপেন্ড করছে, কারণ ওটাই তো কমিউনিকেশন মাধ্যম, এবং কমিউনিকেশনের মাধ্যমেই তো বোঝা যাবে সেই লোকটার ব্যক্তিত্ব কীরকম। তাহলে সেই ব্যক্তিত্ব বিকাশও আমাদের ভাষার ইম্পর্টেন্সই আছে। তারপরে হচ্ছে দেখো, শিক্ষাক্ষেত্রে একটা মিডিয়াম হিসেবেও কিন্তু আমাদের ভাষা গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার ক্ষেত্রে ভাষা যদি না থাকে, কোনো যদি মিডিয়াম না থাকে, ধরো কেউ ইংলিশ মিডিয়ামে পড়ছে, তার সে ইংলিশ মানে ইংলিশ ভাষার মাধ্যমে শিখছে, কারো বেঙ্গলি মিডিয়াম সে বাংলার মাধ্যমে শিখছে, কারো হিন্দি। তাহলে এই যে মিডিয়াম যদি না থাকতো, তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা শিখবো কী করে? তাহলে ভাষা শিক্ষাক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাষা ছাড়া শিক্ষা তাহলে সম্ভব নয়। তাহলে ভাষা গেল এখানে একটা পয়েন্ট। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে সৃজনশীল ভাষা। এবার ভাষা যদি সৃজনশীল হয়, তবে বিভিন্ন যে পরিচালনা বলো, নিউজ অ্যাঙ্কারিং বলো, বা এমনি অ্যাঙ্কারিং বলো, বক্তৃতা বলো, শিক্ষাদান করছি, এই যে টিচাররা ভালো শিক্ষা দিচ্ছে, ভালো যদি তার ভাষা শব্দচলি যদি ভালো হয়, বা ভালোভাবে সে যদি ভালো বক্তা হয়, তাহলে তার শিক্ষাদান, বা সে যদি কোনো সাক্ষাৎকার নেই, বা যারা সাক্ষাৎকার নেই তারা কী করবে, সুন্দরভাবে ব্যাপারটা ব্যবহার করবে, সুন্দরভাবে জিনিসটাকে ব্যবহার করবে। কোনটাকে ব্যবহার করবে? এই ভাষাটাকে। তাহলে ভাষা সুন্দরভাবে যদি কেউ ব্যবহার করে, ভাষা যদি সুন্দরভাবে কেউ বলে, তাহলে কি সৃজনশীল ভাষার মাধ্যমে আমরা ভালো ভালো বক্তা, ভালো পরিচালক, ভালো কি বলবো, নিউজ অ্যাঙ্কার এসব দেখতে পাই। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, ভালো বক্তা হিসেবে আমাদের স্বামী বিবেকানন্দ ছিলেন, নেতাজি ছিলেন, খুব ভালো বক্তা, গুড অরেটর যেটাকে বলা হয়। তাছাড়া আমাদের এখনকার যদি বলা হয়, আমরা খুব ভালোভাবে দেখবে সানডে সাসপেন্স বলো, বা যে কোনো অডিও স্টোরি শুনতে ভালোবাসি মীরের। তাহলে আমাদের এই যে মীর খুব ভালো বক্তা, সেখানে ও ভাষার মাধ্যমে কি সৃজনশীলতাকে ব্যবহার করে। মীর বলো, আমাদের শায়ক আমান আছে, বা আমাদের শাহরুখ খান বা অমিতাভ বচ্চন, এটা খুব সুন্দরভাবে কথা গুছিয়ে বলে। তাহলে তাদের ভাষাটা কি সৃজনশীলভাবে ইউজ করছে। তাহলে এই ভাষার গুরুত্ব দেখো কত ইম্পর্টেন্ট, কারণ এদের অমিতাভ বচ্চনের কিন্তু গলার জন্যই বেশি পপুলার, তার কিন্তু অতটা ফেস নিয়ে অত বেশি পাগল কেউ নয়। বা মীর অসাধারণ বক্তব্য রাখে। এই যে উদাহরণগুলো দিলাম, এরা কিন্তু নিজেদের পরিচয়টা বানিয়েছে তাদের ভাষার মাধ্যমে, তাদের কথার মাধ্যমে। তাহলে এই ভাষার গুরুত্ব কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারলে। এবার চলে যাচ্ছি নেক্সট পেজে। সেটা হচ্ছে ভাষার বিকাশকে প্রভাবিত করছে যেসব পয়েন্টগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভাষার বিকাশকে প্রভাবিত করছে যেসব জিনিস, সেগুলো হচ্ছে স্বাস্থ্য, ঠিক আছে, স্বাস্থ্য, বুদ্ধি। এবার এখানে বলবে যে স্যার স্বাস্থ্য কী করে এলো, এগুলো জাস্ট জেনে রাখো, কারণ আমাদের প্রশ্ন যেহেতু আছে অ্যাপ্লিকেশন বেস, সেখানে কিন্তু অপশান দিয়ে দেবে কেন, কী জন্য সেটা আমি বলছি। তাহলে প্রথমে গেল স্বাস্থ্য। কেন বললাম স্বাস্থ্য যদি অপশানে থাকে, স্বাস্থ্য হবে যেটা হচ্ছে ভাষার বিকাশে প্রভাবিত করছে। তার মধ্যে স্বাস্থ্য হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ধরো কারো যদি স্বাস্থ্য খারাপ হয়, সে তো সমাজে কমিউনিকেট সেভাবে করতে পারবে না, তাকে সবাই সেভাবে কমিউনিকেশন করবে না, তার সাথে যোগাযোগ করবে না। তাহলে তার কী হবে, তার ভাষার বৃদ্ধি কি ঠিকঠাক হবে, ভাষার বিকাশ কি তার ঠিকঠাক হবে না। তাহলে স্বাস্থ্য ইম্পর্টেন্ট। প্লাস ধরো আমার গলা খারাপ, বা কোনো কারণে আমি গলা দিয়ে কথা বলতে পারছি না, তাহলে আমি যদি গলা দিয়ে কথাই না বলতে পারি, তাহলে আমি কমিউনিকেট করবো কী করে, যোগাযোগটা করবো কী করে। তাহলে স্বাস্থ্য যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম পয়েন্টে আমি লেখা আছে স্বাস্থ্য। তাহলে ভাষার বিকাশকে প্রভাবিত করছে প্রথম হচ্ছে স্বাস্থ্য, তারপর হচ্ছে বুদ্ধি। যেহেতু এটা প্রজ্ঞাভিত্তিক কগনিটিভ জিনিস, তাহলে বুদ্ধির উপর ডিপেন্ড করছে ভাষা, সে কীরকম ভাষা ব্যবহার করবে। অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ধরো যাদের অর্থনৈতিক পরিস্থিতি অত ভালো নেই, সে হয়তো
দুটো ভাষা খুব জোর শিখলো তার জীবন দশায়, সেটা হচ্ছে একটা মাতৃভাষা আর একটা কোনো ভাষা একটা শিখলো। কিন্তু যাদের ধরো অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো আছে তারা তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, ঠিক আছে, তারা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ছে, 4-5টা এমনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছে, প্লাস ফরেন ল্যাঙ্গুয়েজ 4-5টা শিখছে, তাহলে অর্থনৈতিক পরিস্থিতি একটা ম্যাটার করে। তারপরে পরিবারের মান, কে কেমন পরিবারে জন্মগ্রহণ করছে, সেখানে যদি অলরেডি ভাষা নিয়ে কালচার থাকে তাহলে তাদের জেনারেশনে ভাষা আরও বেশি ভালোভাবে, তাদের ভাষার মানটা আরও বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তারপর প্রশিক্ষণ পদ্ধতি, মানে কী প্রশিক্ষণ পদ্ধতিতে একজন স্টুডেন্ট বা একটা বাচ্চা ছেলে শিখছে ভাষা, সেটার উপর ডিপেন্ড করছে। ভালো প্রশিক্ষণ যদি নেয়, এই যে উদাহরণগুলো দিলাম, ধরো মীরের কাছ থেকে যদি তুমি ভালোভাবে শেখো, বা যারা খুব ভালো বক্তা তাদের কাছ থেকে যদি শেখো, বা ভালো করে বারবার যদি অডিওগুলো শোনো, আমরা তো অনুকরণের মাধ্যমেই শিখি আত্মীকরণটা, তাহলে কী হবে, এই প্রশিক্ষণ ভালো যদি নিই আমরাও কিন্তু ভালো বক্তা বা ভালো ভাষা ব্যবহার করা বুঝতে পারবো। তাছাড়া আমরা যদি প্রেরণা পাই, ভালোভাবে যদি প্রেরণা দেওয়া হয় যে হ্যাঁ তুমি পারবে, তুমি ভালোভাবে ভাষাটা প্রয়োগ করো, তাহলে প্রেরণা থেকেও আমরা কিন্তু ভালোভাবে ভাষা শিখতে পারি। তাছাড়া আমাদের দ্বিভাষিকতা বা ত্রিভাষিকতা যেটাই হোক একটা বলছি, তো এই ভাষিকতা এগুলোও কিন্তু আমাদের কি হচ্ছে, ভাষা বিকাশের ক্ষেত্রে প্রভাব ফেলছে। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ভাষার বিকাশকে প্রভাবিত করছে। তাহলে স্বাস্থ্য, বুদ্ধি, অর্থনৈতিক পরিস্থিতি, পরিবারের মান, প্রশিক্ষণ, প্রেরণা, ঠিক আছে, বা ত্রিভাষিকতা, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ডিপেন্ড করছে, এগুলো কিন্তু সমস্তই আমাদেরকে প্রভাবিত করছে। তাহলে এই পয়েন্টটা গেল। এবার আমরা যদি বলি এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টরস। প্রশ্ন আছে ফ্যাক্টরস দিয়ে, যে কী ফ্যাক্টরস আছে যেগুলো ধরো আমাদের ইনফ্লুয়েন্সিং করে বা প্রভাবিত করে। এইভাবে যেগুলো বললাম, এই পয়েন্টগুলো দেওয়া থাকলো না, জাস্ট বড় বড় পয়েন্ট করে দেওয়া থাকলো, তখন কিন্তু কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কিন্তু সোশ্যালের মধ্যেই পড়ে যাচ্ছে, এত কিছু যেগুলো বললাম। তারপর সেকেন্ড হচ্ছে এডুকেশনাল ফ্যাক্টর। তাহলে সোশ্যাল গেল, এডুকেশনাল গেল, আরেকটা হচ্ছে থার্ড হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর। তাহলে এই যে ফ্যাক্টর, এই 3টে ফ্যাক্টরই হচ্ছে মেন, যার মধ্যে আরও ডিটেলসে আমি তোমাদেরকে বললাম স্বাস্থ্য, বুদ্ধি, অর্থনৈতিক পরিস্থিতি, পরিবারের মান, প্রশিক্ষণ, এগুলো কিন্তু এই 3টের মধ্যেই ঘোরাঘুরি করছে। তাহলে যদি বলে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সিং ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার ক্ষেত্রে যদি অপশান এরকম দিল, ভাষার বিকাশে প্রভাবিত করে নিয়ে এমসিকিউ এর মধ্যে সোশ্যাল ফ্যাক্টর বা এডুকেশনাল ফ্যাক্টর বা বায়োলজিক্যাল ফ্যাক্টর এগুলো তুলে দিল, তখন কিন্তু অবশ্যই তোমরা এটাতে টিক করবে, ঠিক আছে। বোঝাতে পারলাম। চলে যাচ্ছি এবার পরের পয়েন্ট, সেটা হচ্ছে ভাষা শেখার টুল। তাহলে এই যে আমরা ভাষাটা শিখছি, তাহলে এই শেখার জন্য আমাদের কিছু টুল লাগে, তাই তো। টুল, এটা আমাদের কে বলেছিল যে ভাষায় ইম্পর্টেন্সই আছে সমাজের ক্ষেত্রে, এটা আমাদের টুল হিসেবে ইউজ করে, সেটা হচ্ছে আমাদের ভাইগটস্কি বলেছিল, তাই তো, ভাইগটস্কি। তো ভাষা শেখার টুল আছে কিছু। এই টুলগুলো কি, প্রথম যে টুল সেটা হচ্ছে অনুকরণ। কারণ আমরা বাচ্চারা প্রথমেই অনুকরণের মাধ্যমে কিন্তু আমাদের প্রথম মাতৃভাষা যেটা আত্মীকরণের মাধ্যমে শিখি, সেটা কিন্তু আমরা অনুকরণ করি। তাহলে ভাষা শেখার প্রথম টুল হচ্ছে অনুকরণের মাধ্যমে আমরা ভাষা শেখা শুরু করি। সেকেন্ড হচ্ছে খেলা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাচ্চারা অনেক বেশি খেলার মাধ্যমে শেখে। এবং ধরো কোনো ভাষা, সে হয়তো ধরো উদাহরণ দিচ্ছি যে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে একটা বাচ্চাকে ভর্তি করা হয়েছে, এবং সে ইংলিশ মিডিয়ামে বা বেঙ্গলি মিডিয়াম যাই হোক, সেটা কি তার মাতৃভাষা নয়, এবং সে সেখানে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না, কিন্তু খেলার সময় কিছু কথা তাকে জেনে রাখতেই হচ্ছে, কারণ খেলাতে তাকে সুবিধা করবে। তার জন্য পাস দ্য বল, গিভ মি ফিডব্যাক, এই কিছু কথা সে শিখে রাখছে শুধুমাত্র খেলার পারপাসের জন্য, খেলাতে তার সুবিধা হয় যাতে। তাহলে খেলার মাধ্যমে যদি এডুকেশন দেওয়া হয়, যেটা আমাদের নতুন পলিসিতে আছে যে খেলার মাধ্যমে শিক্ষা, তাহলে এর মাধ্যমে আরও তাড়াতাড়ি বাচ্চারা বা শিশুরা বা শিক্ষার্থীরা শিখতে পারবে। তাহলে ভাষা শেখার টুলের মধ্যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে খেলার মাধ্যমে আমরা অনেক কিছু ভালোভাবে শিখতে পারি। থার্ড হচ্ছে গল্প শুনতে সবাই ভালোবাসি আমরা, গল্প শোনা, যার জন্য সানডে সাসপেন্সের কথা বললাম, বা মিডনাইট হরর, যেগুলো শুনি আমরা। তো এই গল্প শোনার মাধ্যমে আমরা সুন্দরভাবে ভাষা শিখতে পাচ্ছি, এবং কীভাবে বললে ইন্টারেস্টিং হয় সেগুলো আমরা জানতে পারছি। তাহলে গল্প শোনা, এটা একটা গেল থার্ড পয়েন্ট। এবং ফোর্থ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন উত্তর। এই ধরো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি তো একটা ভাষার মাধ্যমে বোঝাচ্ছি, যদিও আমারটা হচ্ছে একটু মিক্স হয়ে যাচ্ছে, কারণ বাংলা বলছি, ইংলিশ বলছি, কিছু টার্ম, কারণ আমাদের টার্মগুলো কিন্তু জানতেই হবে, কারণ যেহেতু অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, আমাদের টার্মগুলো একটু জেনে রাখতেই হবে।
তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমেও কিন্তু ভাষা শেখা যায় খুব ভালো। তাহলে ভাষা শেখার টুল হচ্ছে 4টে। এক হচ্ছে অনুকরণ, সেকেন্ড হচ্ছে খেলা, থার্ড হচ্ছে গল্প শোনা এবং ফোর্থ হচ্ছে প্রশ্ন উত্তর। এই গেল। এবার চলে যাচ্ছি ভাষার স্কিলে। ভাষার স্কিলসগুলো কী কী আছে? ভাষার স্কিল হচ্ছে দুটো। কী কী আছে? রিসেপটিভ আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ। এই দুটো স্কিল আছে, একটা হচ্ছে রিসেপটিভ, একটা হচ্ছে প্রোডাক্টিভ। তাহলে রিসেপটিভ আর প্রোডাক্টিভ কি? রিসেপটিভ মানে হচ্ছে গ্রহণ করা, আর প্রোডাক্টিভ মানে হচ্ছে সৃষ্টি করা বা উৎপাদন করা, তাই তো? তাহলে এই দুটো মাধ্যমেই শিখছি। এবার আমরা সবাই জানি ভাষার 4টে ক্যাটাগরি আছে, তো LSRW, এই 4টে অর্ডারেই যায় ভাষা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ। এই LSRW মানে কি? ফার্স্টে হচ্ছে লিসনিং, তারপরে হচ্ছে কি লিসনিং, স্পিকিং, রিডিং, আর হচ্ছে রাইটিং। এই হচ্ছে 4টে মাধ্যমে, এই 4টে অর্ডারেই কিন্তু আমাদের যে কোনো ভাষা আমরা করতে পারি। তাহলে ল্যাঙ্গুয়েজে এই ভাষার ক্ষেত্রে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এই যে লিসনিং। এটা লিসনিংটা কি? এই যে শুনছি আমরা, ঠিক আছে, শোনা, এখানে বাংলাটা লিখে দিচ্ছি, বলা, পড়া আর লেখা। তা এই যে 4টে আছে, শোনা, বলা, পড়া, লেখা, এই 4টে এর মধ্যে আমি যদি তোমাদেরকে বলি কোনটা গ্রহণ করছে কোনটা সৃষ্টি করছে, মানে কোনটা রিসেপটিভ আর কোনটা প্রোডাক্টিভ। কী প্রোডাক্টিভ হচ্ছে বলো তো? এই যে শুনছি, লিসনিংটা কি রিসেপটিভ না প্রোডাক্টিভ? অবভিয়াসলি রিসেপটিভের মধ্যে পড়ছে। স্পিকিং, বলাটা কি এর মধ্যে পড়ছে? সৃষ্টি করছে, মানে প্রোডাক্টিভের মধ্যে পড়ছে। আবার রিডিংটাও কিন্তু আমাদের রিসেপটিভের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ এটার মাধ্যমে আমরা কোনো কিছু গ্রহণ করছি, পড়ে আমরা কিছু শিখছি। আর রাইটিং, যখন আমরা কিছু লিখছি, সেটাও হয়ে যাচ্ছে প্রোডাক্টিভ। তাহলে লিসনিং আর রিডিং এই দুটো হচ্ছে রিসেপটিভের মধ্যে পড়ে যাচ্ছে ভাষা স্কিলের, আর স্পিকিং এবং রাইটিং হয়ে যাচ্ছে প্রোডাক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এই গেল, ঠিক আছে? তো এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেডাগোগিতে কিন্তু মানে যখন ল্যাঙ্গুয়েজ পেডাগোগি মানে আমাদের ল্যাঙ্গুয়েজ 1 বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 এর যে পেডাগোগি বই আছে সেখানে আরও ডিটেলসে দেওয়া আছে। তো আমাদের অত ডিটেলসে দরকার নেই, তোমরা চেষ্টা করলে অবশ্যই একবার পড়ে নেবে। তো আমরা জাস্ট যে টার্মগুলো মেনলি ইউজ হয়, কারণ আমাদের MCQ বেস, তো ওটাই আমরা জাস্ট ওভারঅল জেনে নিলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিস্টেম অফ রুলস ইন ল্যাঙ্গুয়েজ। আমাদের সিস্টেম অফ রুলে টোটাল 5টা পদ্ধতি আছে। কী 5টা পদ্ধতি জড়িত যেটা আছে ভাষার নিয়মের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। এবার ধ্বনিতত্ত্ব শুধু জানলে হবে না, ধ্বনিতত্ত্বের ইংলিশটাও আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফোনোলজি। এবার ফোনোলজির কাকে বলা হয়? ফোনোলজি হচ্ছে ভাষা বিজ্ঞানের একটি শাখা, যেখানে শব্দ প্রণালীর বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করা বোঝানো হয়। অর্থাৎ কি, মানে শব্দগুলি কীভাবে সংগঠিত হচ্ছে, কীভাবে প্রতিস্থাপিত হচ্ছে এবং এদের যোগাযোগে কীভাবে ব্যবহার করা হচ্ছে, এটাকেই কিন্তু অনুশীলন করা হয়। তার মানে ভাষার যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফোনিম। এই ফোনিম থেকেই কিন্তু ফোনোলজি কথাটা এসছে। এটা গেল। সেকেন্ড হচ্ছে রূপ বা শব্দতত্ত্বের ইংলিশ হচ্ছে আমাদের মরফোলজি। তাহলে মরফোলজি মানে কি? মরফোলজি হচ্ছে শব্দ গঠন, মানে ধ্বনি তো গেল, তাহলে ধ্বনিটা হচ্ছে প্রথম জিনিস, ঠিক আছে, একক যদি বলা হয় ভাষার ক্ষুদ্রতম। তারপরে সেটা কি হচ্ছে? সেটা শব্দ তৈরি করছে, এই যে শব্দ গঠনটা আমরা মরফোলজি থেকে পাচ্ছি। শব্দ গঠন যখন হচ্ছে তখন আমরা কী করছি? সেটা নিয়ে আমরা বাক্যে প্রয়োগ করছি। বাক্য প্রয়োগ হচ্ছে সিনট্যাক্স। প্রথমেই যেটা বললাম, মানে যেখানে বাক্য গঠনের জন্য শব্দ, বাক্যাংশ, ধারা, বিরাম চিহ্ন, এই যে বিভিন্ন নিয়মগুলো নিয়ে যেটার মধ্যে পড়াশোনা করা হয় সেটাই হচ্ছে সিনট্যাক্স। তাহলে বাক্য হলো, ফার্স্টে ধ্বনি গেল, তারপরে সেটাকে শব্দ দেওয়া হলো, ধ্বনি থেকে সেটাতে শব্দে রূপান্তর করা হলো, তারপরে বাক্য একটা সেন্টেন্স বানানো হলো, তারপরে শব্দার্থ তত্ত্ব। তার একটা তো অর্থ থাকতে হবে, মানে ভাষা পরপর ধরো যেটা আমি একটু আগে বললাম যে আমি ভাত খাই, ঠিক আছে, এটা আমরা বাংলায় বলি আমি ভাত খাই, কিন্তু ইংলিশে কি হলো? আই ইট রাইস। এটাই যদি হুবহু আমি ট্রান্সলেট করে দিই তাহলে কি? আমি খাই ভাত, এটা হয়ে যাচ্ছে। আবার আমি খাই ভাত, এটা কি প্রচলিত সমাজে? আমি খাই ভাত তো বলি না, আমরা বলি আমি ভাত খাই। তাহলে শব্দার্থ অর্থ কি এটা ঠিকঠাক হচ্ছে না এটা ঠিকঠাক প্রয়োগ হচ্ছে? তাহলে শব্দার্থ অর্থ বা প্রয়োগটাও আমাদের ঠিকঠাকভাবে জানতে হবে। এবার শব্দার্থ তত্ত্ব যেটা আছে, এটা হচ্ছে আমাদের সেমেন্টিক্স, আর হচ্ছে প্রয়োগ তত্ত্ব হচ্ছে প্রাগমাটিক্স।
তাহলে সেমেন্ট্রিক্স আর প্র্যাগমাট্রিক্স। তো এই যে ইংলিশ টার্ম, এগুলো জাস্ট আমাদের একটু জেনে রাখতে হবে, কারণ এখান থেকে অপশানে দিয়ে দিল ইংলিশে, তখন কি করব। তাহলে এই যে ফোনোলজির ফোন, মানে ফোনোলজিতে বললাম ক্ষুদ্র একক হচ্ছে, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ফোনেম, এবং ফোন হচ্ছে ব্যক্তিগত উচ্চারিত যে শব্দ, উচ্চারিত শব্দ বাকযন্ত্রের মাধ্যমে আসছে, মানে ধ্বনি, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, বর্ণ থেকে আসছে আমাদের শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে শব্দার্থ তত্ত্ব, মানে এটা একটা মিনিং থাকতে হবে, এবং মিনিংটা যদি সব ঠিকঠাক থাকে তখন সেটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে যদি বলা হয় যে যে 5টা পদ্ধতি, সেগুলো কি? প্রথমে হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপর রূপ বা শব্দতত্ত্ব, তারপর বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, এবং তারপর হচ্ছে আমাদের প্রয়োগ তত্ত্ব। এটা হলো মেন জিস্ট। এবার এটা যখন আমরা প্রয়োগ করি, আমাদের এই প্রয়োগটা কিন্তু আমাদের 3 রকম মাধ্যমে হচ্ছে। একটা হচ্ছে পরিস্থিতির মাধ্যমে, কি পরিস্থিতিতে কি প্রয়োগ হচ্ছে তার সেটা ডিপেন্ড করছে। একটা হচ্ছে সমাজ, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃতি। তাহলে সংস্কৃতি, সমাজ এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের একটা ভাষা কীভাবে সেটা প্রয়োগ হবে সেটা ডিপেন্ড করছে। তো এই গেল আমাদের আজকে টোটাল মানে বিষয়বস্তু। এবার আমরা পুরোপুরি চলে যাব যে সেটার ভাষা পর্যায়ে কোন বয়স থেকে শুরু হচ্ছে এবং কখন কি বিষয়টা থাকে। তাহলে প্রথমে যেটা দেখো, এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে। প্রথম হচ্ছে ভাষা পর্যায় এবং বয়স। তাহলে প্রথমেই একটা বাচ্চা ছেলে যখন জন্মায় বা শিশুরা জন্মায়, তখন আমাদের মাধ্যম কি থাকে? কান্না। মানে এবার যদি আমি প্রশ্ন করি তোমাদের যে বাচ্চারা বা মানুষরা কবে থেকে কথা বলা শুরু করে, অনেকেই হয়তো বলবে যে 6 মাস থেকে। এই বাবলিং এই 6 মাস থেকে শুরু হচ্ছে, এবং এটা থেকে প্রশ্ন দেয় এমসিকিউ যে বাবলিং কত বছর বয়স থেকে শুরু হয়। তাহলে 6 মাস থেকে শুরু হচ্ছে। 6 মাস থেকেই শুরু হচ্ছে না 5-এর যেটা আছে, একটা বা দুটো শব্দ যখন শুরু করছে, যে বাবা, মামা বা আমি খাবো, আমায় দাও, এই যে দুটো একটা শব্দ যখন শুরু করছে, 1.5 বছর বয়স, এই এখন থেকে শুরু হচ্ছে। অবশ্যই প্রথমেই বাচ্চারা যখন জন্মে কমিউনিকেট করে, ভাষা মানে হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম, তাহলে প্রথম কমিউনিকেশন হচ্ছে তাদের কিন্তু কান্না। তাহলে জন্মকাল থেকেই কিন্তু আমরা কমিউনিকেশন শুরু করে দিই, এবং সেটা হচ্ছে কান্না। বাচ্চারা তো এমনি কাঁদে না, হয় খিদে পেয়েছে তাই কাঁদবে, নাহলে কোনো কিছু চাইছে বলে কাঁদছে, বা মাকে কাছে পেতে চাইছে বলে কাঁদছে। তাহলে এই কান্নাটাই হচ্ছে আমাদের কি প্রথম ল্যাঙ্গুয়েজ, প্রথম মাধ্যম। আমাদের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে কান্না। তাহলে প্রথমে কান্না হচ্ছে জন্মকাল, তারপর হচ্ছে কুইং, সেটা হচ্ছে 6 সপ্তাহ, তারপর বাবলিং 6 মাস, তারপরে কথা সুর মানে ইন্টোনেশন যেটাকে বলা হয় সেটা 8 মাস, তারপর হচ্ছে একটা শব্দ মানে বাবা, বাবা শুধু বলছে 1 বছর, বা মা বলছে, যাই হোক যেটাই বলছে একটাই শব্দ বলছে, তারপরে বাবা, যাবো, মা, খাবো, এই যখন দুটো করে বলছে তখন 1.5 বছর হয়ে গেল। তারপর পদ নির্মাণ, 2 বছর বয়স অলরেডি শুরু হয়ে গেছে, 2 বছর মানে সে একটা দুটো লাইন বলতে শুরু করে দিয়েছে। তারপরে হচ্ছে যখন 2.5 বছর বয়স, তখন প্রশ্ন বা নিষেধ বাক্য, না যাবো না, থাম, বা কিছু একটা করে বড় একটা লাইন করে নিষেধ বাক্য বলছে। তারপরে জটিল বাক্য শুরু হয়ে যাচ্ছে 5 বছর বয়সে, এবং পরিণত ভাষা কিন্তু আমরা 10 বছর বয়সে শুরু করে দিয়েছি। তাহলে এই হলো ভাষা পর্যায়ে এবং এই হলো বয়স। এই জিনিসটা দেখে রাখবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই গেল। এবার আমাদের যে জিনিস, এই একটা পেজ রাখতে হতো, যাই হোক আমি এখানেই করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের সমস্ত যে পিঁয়াজে, ভাইগটস্কি, ব্রুনার, স্কিনার, এদের যে তত্ত্বগুলো আছে সেগুলো কি, এবং ভাষা ল্যাঙ্গুয়েজের সাথে তাদের কি সম্পর্ক, সেটা নিয়ে একটু আলোচনা হোক। তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিঁয়াজের তত্ত্ব। তাহলে পেঁয়াজে কি বলেছে? পেঁয়াজের বলে দিচ্ছে প্রজ্ঞার জন্য আমাদের কি দরকার। প্রজ্ঞার জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি হচ্ছে আমাদের ভাষা, কারণ ভাষা ছাড়া তো হবে না। ভাষা না থাকলে আমরা প্রজ্ঞার বিকাশ করতে পারবো না, আর প্রজ্ঞা না থাকলে ভাষার বিকাশও হবে না। এবং তিনি লক্ষ্য করেছিলেন সেটা হচ্ছে 3 থেকে 5 বছর বয়স বাচ্চাদের, তারা কিন্তু অনেক বেশি, আগের চ্যাপ্টারেও যখন আমি পড়িয়েছি তখন আমি উল্লেখ করেছিলাম, আরেকবার জাস্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 3 থেকে 5 বছর বয়সে বাচ্চাদের মধ্যে কিন্তু ইগোসেন্ট্রিজম দেখা যায়। ইগোসেন্ট্রিজমের মাধ্যমে তারা কি করে? তাহলে ইগোসেন্ট্রিক স্পিচ ব্যবহার করে। ইগোসেন্ট্রিক স্পিচ ব্যবহার করে, মানে বাচ্চারা তখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে। 3 থেকে 5 বছর যেহেতু বয়স, এই টাইমে বাচ্চারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তখন তাদের আশেপাশের বহির্জগৎ বলে কিছু থাকে না। তারা কিন্তু তখন নিজেদের সাথেই আলোচনা করে, জোর গলায় কথা বলে। কিন্তু সেই কথাটাকে কিন্তু আমাদের পেঁয়াজে বলেছেন ইগোসেন্ট্রিক স্পিচ। কিন্তু তিনি মনে করেছেন যে প্রজ্ঞার ক্ষেত্রে এই ইগোসেন্ট্রিক স্পিচের কিন্তু কোনো ইম্পর্টেন্সই নেই। পরবর্তী টাইমে যখন মানে বাচ্চারা একটু যখন বড় হচ্ছে, এবং যখন পরবর্তী টাইমে বড় হওয়ার পর যারা যখন সোশিয়ালাইজড স্পিচ ব্যবহার করছে,
সোশিয়ালাইজড স্পিচ ব্যবহার করছে, সেটাতে কিন্তু তিনি সমাজে যোগাযোগের মাধ্যম হচ্ছে এবং সমাজে বাচ্চারা যোগাযোগ করতে পারছে, এটাকে ইম্পর্টেন্সি দিয়েছেন। ইগোসেন্ট্রিক স্পিচে কিন্তু তিনি ইম্পর্টেন্সি দেননি, আমাদের পেঁয়াজে ইম্পর্টেন্সি দেননি, ভালো করে মনে করে দেখো। এবং তিনি যখন পরে রিসার্চ করেছিলেন এই ইগোসেন্ট্রিক 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে একটা গ্রুপের মধ্যে এনে দিয়েছিলেন, এবং তিনি দেখেছিলেন যে সেখানেও কিন্তু বাচ্চারা সবাই একসাথে থাকার পরও সবাই কিন্তু নিজেরাই মানে ইগোসেন্ট্রিক স্পিচ কথা বলছে নিজেদের সাথে, অন্যদের সাথে কথা বলছে না, নিজেরাই নিজেদের সাথে কথা বলছে। এবং একদল বাচ্চাদের মধ্যে যখন তিনি জিনিসটা দেখেছিলেন তখন তিনি দিয়েছিলেন সেটাকে নাম, সেটা হচ্ছে কালেকটিভ মোনোলগ। মানে একসাথে অনেকগুলো শিশু আছে কিন্তু তারা প্রত্যেকে একে অপরের সাথে কমিউনিকেট না করে নিজেরা নিজেদের সাথে কথা বলছে, মানে ইগোসেন্ট্রিক স্পিচ দিয়েছেন, যেটাকেই আমাদের ভাইগটস্কি নাম দিয়েছিলেন প্রাইভেট স্পিচ। এবং ভাইগটস্কি কিন্তু এই প্রাইভেট স্পিচকে অনেক বেশি ইম্পর্টেন্সি দিয়েছেন, যেটা আমাদের কিন্তু পেঁয়াজে দেননি। পেঁয়াজে বলেছিলেন এটা কিন্তু প্রজ্ঞাতে অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের প্রাইভেট স্পিচ মানে যেটা ইগোসেন্ট্রিক স্পিচ সেটাই আমাদের প্রাইভেট স্পিচ বলেছেন ভাইগটস্কি। এবং এই প্রাইভেট স্পিচকে কিন্তু তিনি একটা সমাজের মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা বিশাল বড় ইম্পর্টেন্সি দিয়েছিলেন। এবার আমি চলে যাচ্ছি পুরোপুরি ভাইগটস্কির কথাতে। তাহলে ভাইগটস্কি আমাদের কি বলেছিলেন, ইম্পর্টেন্সি দিয়েছিলেন প্রাইভেট স্পিচকে, ইম্পর্টেন্সি দিয়েছিলেন আমাদের ভাইগটস্কি, ঠিক আছে। আর যেখানে আমাদের পেঁয়াজে এটাকে ইম্পর্টেন্সি দেয়নি, পরবর্তী যেটা আছে সোশিয়ালাইজ স্পিচ, ঠিক আছে, সোশিয়ালাইজ স্পিচ এটাতে ইম্পর্টেন্সি দিয়েছিলেন এবং বলেছিলেন এটা হচ্ছে আমাদের সমাজে যোগাযোগ করার একটা মাধ্যম। আর পেঁয়াজে এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে পেঁয়াজে বলেছিলেন যে ভাবনা এটা কিন্তু আমাদের ভাষার আগে আসে ভাবনা, থিঙ্কিং আগে আসে, তারপর ল্যাঙ্গুয়েজ আসে। থিঙ্কিং আগে আসে তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু পেঁয়াজে আমাদের বলেছিলেন। আর ভাইগটস্কি বলেছিলেন থিঙ্কিং এবং ল্যাঙ্গুয়েজ একসাথে ঘটে, কী ঘটে না ঘটে সেটা আমরা একটু পরেই জেনে যাচ্ছি। তাহলে পেঁয়াজের ব্যাপারটা আমরা জেনে নিলাম। পেঁয়াজ প্রথমে বলেছিলেন 3 থেকে 5 বছর বয়স যে টাইমটা, সে টাইমে ইগোসেন্ট্রিক স্পিচ বেশি ব্যবহার করেন এবং সেটাকে প্রজ্ঞার ক্ষেত্রে কোনো রকম ইম্পর্টেন্সি দেননি। এবং পরবর্তী মনোলগ যেটা দিয়েছিলেন কালেকটিভ মনোলগ, সেটাকে এই কালেকটিভ মনোলগ কথাটা ইউজ করেছিলেন পেঁয়াজে। এবং পরবর্তী টাইমে সোশিয়ালাইজ স্পিচ যখন শুরু হয় তার মাধ্যমে সমাজে যোগাযোগ শুরু করে বাচ্চারা, এটা বলেছিলেন পেঁয়াজে। এবার আসছি আমরা ভাইগটস্কির ব্যাপারে। ভাইগটস্কি 3টি মেন পয়েন্ট বলেছিলেন, 3টি মেন পয়েন্টের কথা বলেছিলেন, 3টি মেন পয়েন্ট বলেছিলেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে। সেই 3টি পয়েন্ট কী ছিল? 1 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যদের থেকে জ্ঞান আরোহণে সাহায্য করে কে? সেটা হচ্ছে ভাষা। তাহলে ভাষার যে 3টে মেন পয়েন্ট বলেছিলেন, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে অন্যদের থেকে জ্ঞান আরোহণে সাহায্য করছে কি? আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই অন্যদের থেকে জ্ঞান আরোহণের মধ্যে আমাদের এমকেও পড়ে যাচ্ছে, যেটা জেডপিডিতে হেল্প করছে কিসের মাধ্যমে? স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে। তো এই 3টা জিনিস কিন্তু পড়ে যাচ্ছে প্রথম পয়েন্টের মধ্যে, দেখো। কারণ অন্যদের থেকে জ্ঞান আরোহণে সাহায্য করছে ভাষা, মানে অন্যদের সাথে তো কমিউনিকেট করতে গেলে আমাদের ভাষা লাগবে, ভাষা ছাড়া তো আমি অন্যদের কাছ থেকে পাবো না, কোনো এমকের কাছ থেকে হেল্প পাবো না, স্ক্যাফোল্ডিং করবে না সে আমাদের জেডপিডিতে, তাই তো, জেডপিডি লাইনে পৌঁছানোর জন্য। তাহলে প্রথম পয়েন্ট গেল এটা। সেকেন্ড যেটা বলেছিল, সেখানে তিনি বলেছিলেন যে এই ভাষা এটাই হচ্ছে আমাদের প্রজ্ঞার মেন টুল, প্রজ্ঞার জন্য মেন টুল হচ্ছে ভাষা। কারণ যদি ভাষা না থাকে তাহলে একজনের প্রজ্ঞা ডেভেলপড হবে না, এটা বলেছিলেন তিনি। কেন? কারণ এই ভাষার মাধ্যমেই একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী বা একটা মানুষ সেটা হচ্ছে বিশ্ব সম্পর্কে জানতে পারছে, চিন্তা করতে পারছে, এবং তার সাথে সাথে সে কী করছে? সমস্যা সমাধান করতে পারছে। তাহলে ভাইগটস্কি বলেছে, দেখো, প্রথমটা হচ্ছে কমিউনিকেট করতে পারছে এবং ভাষার মাধ্যমে প্রজ্ঞার মেন টুল হওয়ার কারণ হচ্ছে কারণ বিশ্ব সম্পর্কে জানতে পারছে। ভাষা যদি না থাকে, কারণ ভাষাকে বরাবরই ইম্পর্টেন্স দিয়েছে আমাদের ভাইগটস্কি, ভাষা হচ্ছে মেন টুল বলেছেন। এবং তার মাধ্যমে তিনি প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট এটা যে ভাষা প্রজ্ঞার মেন টুল, যার মাধ্যমে বিশ্ব সম্পর্কে জ্ঞান বা তার সম্পর্কে চিন্তা এবং সেটা সমাধান করার ক্ষমতা রাখতে পারছে একজন মানুষ বা একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী বলেছেন।
তাহলে পেঁয়াজের সাথে ভাইগটস্কির পার্থক্যটা কিন্তু ভালো করে বুঝে নাও। তারপর থার্ড পয়েন্টটা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ভাষা আমাদের নিজস্ব চিন্তা, আমরা যে নিজস্ব চিন্তা করি, এই চিন্তাটাকে কি করতে বলেছে, নিয়ন্ত্রণ করতে পারি এবং সেটা প্রতিফলিত করার মাধ্যম হচ্ছে আমাদের ভাষা। তাহলে আমরা নিজেরাই ভাষার মাধ্যমে নিজেদের চিন্তা ধারণাটাকে কি করছি, নিয়ন্ত্রণ করছি, প্রতিফলিত করতে পারছি। এটার মাধ্যমটাই হচ্ছে মেন হচ্ছে, সেটা হচ্ছে ভাষা। তাহলে ভাষাকে এই তিনটে মেন পয়েন্টটা কিন্তু ভেঙেছে আমাদের ভাইগটস্কি। তাহলে পেঁয়াজে যে জায়গাটা বলেছিলেন ইগোসেন্ট্রিক স্পিচ, যেটা ভাইগটস্কি প্রাইভেট স্পিচ বলেছেন, যেটাতে ইম্পর্টেন্সই দেননি, বলেছিলেন প্রজ্ঞার ক্ষেত্রে এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়, কিন্তু ভাইগটস্কি এই প্রজ্ঞার ক্ষেত্রে কিন্তু প্রাইভেট স্পিচ যেটা আছে, প্রাইভেট স্পিচকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করেছেন। কারণ স্টেপ বাই স্টেপ বাচ্চারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু তাদের জ্ঞানের বিকাশ হচ্ছে। তাহলে ভাইগটস্কি কিন্তু এই প্রাইভেট স্পিচকে অনেক বেশি ইম্পর্টেন্সই দিয়েছে এবং এই প্রাইভেট স্পিচের মাধ্যমে কি করছে, বাচ্চারা কোনো রকম প্রবলেম সলভ করার সময় বাচ্চারা নিজেদেরা মানে লক্ষ্য রাখছে, যেটাকে সেলফ টক, ঠিক আছে, বা সেলফ রেগুলেটিং টক বলেছেন এই প্রাইভেট স্পিচকেই আমাদের ভাইগটস্কি। কারণ প্রাইভেট স্পিচের মাধ্যমে আমরা বা বাচ্চারা নিজেদেরকে কি রেগুলেট করতে পারছে, যে কি করা উচিত কি করা উচিত নয়। তাহলে এটা বলেছেন, যেটা আমাদের ভাইগটস্কি অতটা ইম্পর্টেন্সই দেয়নি। তাহলে ভাইগটস্কি আর পেঁয়াজের মধ্যে এটা হচ্ছে মেন পার্থক্য চলে গেল। এছাড়া তিনি আরও কী বলেছিলেন, তিনি বলেছিলেন যে প্রাথমিক পর্যায়ে শিশুদের ভাষা এবং চিন্তা এবার আমাদের পেঁয়াজে কী বলেছিলেন যে আগে থিঙ্কিং, তারপরে আসছে ল্যাঙ্গুয়েজ, ভাষা পরে আসছে, তার আগে আসছে থিঙ্কিং। কিন্তু আমাদের ভাইগটস্কি বলেছেন যে প্রাথমিক পর্যায়ে ভাষা চিন্তা যদি পৃথক থাকেও বা, কিন্তু পরে মানে এই ধরো 3 থেকে 7 বছরের মধ্যে কিন্তু ভাষা চিন্তার সমন্বয় ঘটে যায়, ভাষা থিঙ্কিং অ্যান্ড লার্নিংয়ের একটা সমন্বয় ঘটে যায় এবং দুটো প্রায় একসাথেই সমান্তরালভাবে চলতে থাকে, তাই তো? মানে যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, মানে আমাদের ভাইগটস্কির ক্ষেত্রে কিন্তু আমি ছবি এঁকে দিয়েছিলাম। তাহলে একই সমান্তরালে চলতে থাকে এবং কখনোই এটা কিন্তু পৃথক হয়ে যায় না। প্রথম ক্ষেত্রে যখন বয়সটা দিয়েছে 3 থেকে 7, এই বয়সে কিন্তু অলরেডি থিঙ্কিং এবং ল্যাঙ্গুয়েজ মানে ভাষা কিন্তু সমন্বয়ে ঘটে যাচ্ছে, ঠিক আছে। তিনি এর সাথে সাথে আরও কি লক্ষ্য করেছিলেন, যে এই যে প্রাইভেট স্পিচ নিয়ে এত আলোচনা, এই প্রাইভেট স্পিচটা কিন্তু সংক্ষিপ্ত হয় পরবর্তী টাইমে, একদম সংক্ষিপ্ত হয়ে যায়। মানে একটা শব্দে, মানে আগে যখন অনেকগুলো শব্দ ইউজ করতো, পরবর্তী টাইমে বয়সের সাথে সাথে যখন বয়স বাড়ছে, একটা বাচ্চা ছেলে বড় হচ্ছে, পরিণত হচ্ছে, তখন একক শব্দে পরিণত হচ্ছে। মানে যেমন বড়রা ঠোঁটটা নয়, এটা হলো না, মানে জাস্ট এরকমভাবে আমরা বলি, মানে এ বাবা এটা হলো না, এটা তো আমায় করতে হতো, কী যে করলাম, এতটা আমরা কথা বলি না। কিন্তু আমরা কী করি, আমরা একটা জাস্ট ছোট্টভাবে একটা কথা বলে দিই নিজেদেরকে রেগুলেট করার সময়। তাহলে এই ইনার স্পিচে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এটাই ইনার স্পিচে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ প্রাইভেট স্পিচটা কী হচ্ছে, পুরোপুরিভাবে অবলুপ্ত হচ্ছে না, সেটা ইনার স্পিচে চলে যাচ্ছে। তাহলে ইনার স্পিচ আর প্রাইভেট স্পিচ কী এবং এদের মধ্যে যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা আশা করি বুঝতে পেরে গেছো। আগের দিনও আমি ইনার স্পিচ প্রাইভেট স্পিচ নিয়ে বলেছিলাম, আজকে তোমরা আরও ডিটেলসে বুঝে গেলে যে তাহলে ইনার স্পিচটা কোথা থেকে আসছে, প্রাইভেট স্পিচ থেকেই আসছে, যেটা বয়সের সাথে সাথে কী হচ্ছে, একটা সংক্ষিপ্ত আকার ধারণ করছে এবং আমরা নিজেরা রেগুলেট করলে, নিজেদের সাথে যখন কথা বলি, যেটা নীরব থাকে না, যেটা সাইলেন্ট থাকে না, সাইলেন্ট ইনার স্পিচ থাকছে না, যেটা প্রাইভেট স্পিচের মধ্যেই পড়ছে কিন্তু একক শব্দে পরিণত হচ্ছে। এটাও কিন্তু আমাদের ভাইগটস্কি লক্ষ্য করেছেন এবং তিনি কিন্তু এটা বলে গেছেন। এছাড়া আর কি এই যে আমাদের পেঁয়াজে যে বলেছে ইগোসেন্ট্রিক সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ভাইগটস্কি বলেননি যে সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে, তিনি কিন্তু বলেছেন সেটা ইনার স্পিচে চলে গেছে। তাহলে ভাইগটস্কির মতে কি, যারা প্রাইভেট স্পিচে বেশি ব্যবহার করেন, ভাইগটস্কি বারবার বলেছেন যারা প্রাইভেট স্পিচ বেশি ব্যবহার করেন, তারা কিন্তু সামাজিক মিথস্ক্রিয়াতে অন্যদের থেকে আরও বেশি এগিয়ে থাকে।
তাদের সামাজিকীকরণ বেশি ঘটে। এবং এই ভাইগটস্কির কথাটাকেই কিন্তু আধুনিক গবেষকরা ফলো আপ করেছেন। তারাও বলেছেন যে প্রাইভেট স্পিচ যারা ব্যবহার করে তারা বেশি মনোযোগী এবং তাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষার বিকাশও বেশি হয়। তাহলে ভাইগটস্কিকে কিন্তু আধুনিক গবেষকরাও কিন্তু ভাইগটস্কির কথাটাকেই বেশি প্রায়োরিটি দিয়েছেন। তাহলে এই গেল আমাদের পিঁয়াজে এবং ভাইগটস্কির মধ্যে যে ভাষাগতভাবে পার্থক্য ছিল সেটা। এবার ভাষা বিকাশের তত্ত্বসমূহকে দুটো গ্রুপে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? দুটো গ্রুপে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে আমাদের নেটিভিস্ট মানে যারা বংশগতবাদী, একটা হচ্ছে বিহেভিয়ারিস্ট মানে আচরণগতবাদী। তাহলে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে আমাদের ভাষা বিকাশের তত্ত্বসমূহকে। তো নেটিভিস্ট মানে হচ্ছে কি, যারা বলছে বংশগত হচ্ছে মেন, বংশগতিকে প্রথম প্রায়োরিটি দিয়েছেন, তারপরে আসছে আমাদের পরিবেশ, আগে বংশগতি তারপর পরিবেশ, যার মধ্যে কিন্তু আমাদের এই নম চমস্কি পড়ে যাচ্ছে, মানে ল্যাড। তিনি কিন্তু একজন নেটিভিস্ট। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে নম চমস্কি কি, তিনি একজন নেটিভিস্ট, ঠিক আছে? এবং তিনি কি বলেছেন, ল্যাডের উপস্থিতির কথা বলেছেন, মানে যার সাহায্যে আমরা ইউনিভার্সাল গ্রামার পেয়ে যাচ্ছি, যার জন্য আমরা কি হচ্ছে 5 বছরের মধ্যে বাচ্চারা মূলত 5 বছর বয়স পর্যন্ত আমাদের এই ল্যাডটা বেশি সক্রিয় অ্যাক্টিভ থাকছে। এবং সেই কারণে তিনি বলেছেন এই ল্যাড কার কীরকম থাকবে সেটা ডিপেন্ড করছে বংশগতির ওপর, কার জিনে কীরকম আছে, মানে কে কত বেশি ভাষায় রক্ত হচ্ছে সেটা জিনগতভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার সোশ্যাল ইন্টারাকশনের তুলনায় তার ইননেট পোটেনশিয়ালিটিকে কিন্তু আমাদের নম চমস্কি বেশি গুরুত্ব দিয়েছেন তার ল্যাডের ক্ষেত্রে। তাহলে ভাষা নিয়ে আমরা কেউ জন্মাচ্ছি না, ভাষা আমরা আত্মীকরণ করার যে ক্ষমতা নিয়ে জন্মাচ্ছি। এবার সেই ক্ষমতা এক একজনের এক এক রকম, কে কত বেশি এগিয়ে থাকছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু তার বংশগতি বা তার জেনেটিক ব্যাপারটা, এটা কিন্তু আমাদের নম চমস্কি বলেছেন। আর সেই দিকে আমাদের বিহেভিয়ারিস্ট মানে যারা পরিবেশ এবং আচরণের উপর যারা প্রাধান্য দিয়েছে, তারা কি বলেছেন, যাদের মধ্যে আমাদের স্কিনার, ঠিক আছে, বান্দুরা ইত্যাদি এরা পড়ছেন। তো এই স্কিনার বলেছে রিইনফোর্সমেন্ট বেশি দেওয়া হয়, মানে এই তাহলে কিন্তু একজন ভালো শিখতে পারে। কিন্তু এই রিইনফোর্সমেন্ট ব্যাপারটা শুধুমাত্র তো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, তিনি তো শুধুমাত্র এই কথাটা বলেননি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তিনি বলেছেন সবার ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট ব্যাপারটা প্রযোজ্য। তাহলে বাঘ বা বাঁদর এদেরকে যদি আমরা রিইনফোর্সমেন্ট করি তার পরীক্ষা দিয়ে, বাঘ বা বাঁদররা তো ভাষা বলতে পারবে না, বাংলা ভাষায় তো কথা বলতে পারবে না, যেহেতু আমরা বাঙালি তাই বাংলাটাই বলছি, তো বাংলা ভাষা শেখালেও তো তারা শিখতে পারবে না। তাহলে কী হচ্ছে, তার স্কিনারের এই থিওরিটা যাচ্ছে না, এর ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে যাচ্ছে না, ভাষা বিকাশের ক্ষেত্রে স্কিনারের তত্ত্ব তাহলে চলছে না। বা আমাদের আলবার্ট বান্দুরা যেটা বলেছে, বান্দুরা কি বলেছে, মডেলিংয়ের মাধ্যমে বা অনুকরণের মাধ্যমে, কিন্তু এই তত্ত্বটাও কিন্তু ভাষার ক্ষেত্রে পুরোপুরিভাবে যাচ্ছে না। পুরোপুরি অনুকরণের মাধ্যমে কিন্তু বাচ্চারা সব কিছু শিখছে না, কারণ বাচ্চারা অনেক কথা থাকে যেগুলো কিন্তু তাদেরকে না শেখালেও তারা বলে ফেলে। তাহলে তারা কোথাও শেখেনি, কোথাও শোনেনি, সেরকম ভাষা তাহলে ইউজ করছে কি করে, তাহলে পুরোপুরি অনুকরণটাও কিন্তু যাচ্ছে না। তাহলে স্কিনার বান্দুরের এই কথাটা কিন্তু পুরোপুরি আমাদের ভাষার বিকাশের ক্ষেত্রে যায় না। এবার লাস্ট একজনের কথা না বললেই নয়, তার কথাটা একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের ব্রুনার। তাহলে ব্রুনার কি বলেছিলেন, আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সোশ্যাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্রুনারের কথা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সোশ্যাল সিস্টেম, এই টার্মটা তিনি ইউজ করেছিলেন এবং এটার ধারণা কিন্তু দিয়েছিলেন আমাদের ব্রুনার। এবং সেখানে তিনি বলেছিলেন যে ভাষা আত্মীকরণের ক্ষমতার সঙ্গে সঙ্গে পরিবেশের প্রভাবকেও তিনি কিন্তু অনেক বেশি স্বীকৃতি দিয়েছিলেন। তাহলে এই হচ্ছে তত্ত্ব। ভাষা বিকাশের ক্ষেত্রে কে কোন কথাটা বলেছিলেন সেটা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম। এবং আজকে এতটুকুনি, আশা করি তোমাদেরকে আজকের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর যারা আগের ক্লাসগুলো এখনও দেখোনি তাদেরকে বলবো আগের ক্লাসগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। সো ওকে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।